নিজের হবু বর হিসেবে বড় বোনের দেবর এমপি মহোদয়কে দেখে হকচকিয়ে গেল রুয়াত। যদিও এখন তার বিয়ে করার কোনো রকম ইচ্ছে নেই, তবুও মা ও বড় আপুর কথায় পাত্রপক্ষের সামনে যেতে রাজি হলো। কিন্তু এমন কাহিনী হবে ভাবেনি সে। এই এক লোক যার সাথে রুয়াত কখনো কথা বলেনি, আবার বিয়ে, তাও এই লোকের সাথে। সে আসলে ভাবতে পারছে না। শুনুন হান্না সাহেব, আপনার বড় মেয়ের পাশাপাশি ছোট মেয়েকেও আমার দিব্যি ভালো লাগে। আশা করছি আপনার ছোট মেয়েকেও আমাদের ঘরে তুলে দিতে কোনো আপত্তি করবে না। হান্নান সাহেব এক প্রশান্তির নিঃশ্বাস ফেললেন। দুই মেয়েই তার ভীষণ আদরের, মেয়েদের নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসেন তিনি। যদিও ছোট মেয়ের বিয়ে নিয়ে এত তাড়াতাড়ি তিনি ভাবেননি, মেয়ে বড় হবে তখন বিয়ে নিয়ে ভাববেন, কিন্তু হঠাৎ এহেন প্রস্তাবে রাজি হয়ে গেলেন। না ভাই, কি যে বলছেন! আপনার দুই ছেলে এত ভালো, মাশাল্লাহ। আমার মেয়েরা সুখী থাকুক, এটাই চাই। ফজলুল চৌধুরী শব্দ করে হাসলেন। মনে থেকে তিনি বেশ খুশি ছোট ছেলের আবদার পূরণ করতে পেরে। তাহলে আর কি, এখন মুষ্টিমুখ করা যাক। সবাই যেন খুশিতে আত্মহারা। রুয়াতের পাশে দাঁড়ানো ইনিমা হাসছে। অবশেষে তারা দুবোন একসাথে থাকবে। রুয়াত ফাইরোজ তয়ত্রী এবার এইচএসসি ক্যান্ডিডেট সে। হান্নান মজুমদার আর মেহেরুবা ফাইরোজের ছোট মেয়ে। ইনিমা ফাইরোজ রুয়াতের বড় বোন। বছর পাঁচেক আগে বিয়ে হয় আরহাম তাইব চৌধুরীর সাথে। তাদের ছোট্ট সংসারে এক পুচকেও আছে, আয়াস তাইম চৌধুরী। ফজলুল চৌধুরী ও মায়া চৌধুরীর সর্বকনিষ্ঠ পুত্র। তাদের ব্যবসা সামলানোর পাশাপাশি রাজনীতিতে যুক্ত আছে। সংসদ সদস্য সে। চারপাশে বেশ জনপ্রিয়তা তার। সবার সামনে ঘোমটা টেনে বসে রইল রুয়াত। মেয়েটা বরাবরের মতোই লাজুক, সহজ সরল। আর তার এই সহজ সরলতায় ঘায়েল করে আয়াস তাইমকে। ছোট জাফরি তার চাচ্চুর কোল থেকে নেমে তার একমাত্র মিম্মির কোলে আসলো। আয়াজ বেশ আয়েশ করেই বসেছে সামনে, তার সেই ছোট্ট প্রেয়সী ঘোমটা টেনে বসে আছে। মুচকি মুচকি হাসছে সে। অবশেষে তার কল্পনার প্রেয়সীকে বাস্তবে পরিণত করবে। জাফরি রুয়াতের কোলে উঠে বসল। রুয়াত জড়িয়ে ধরে আছে। বাচ্চাটাকে এত আদুরে লাগে, দেখলেই মন চায় সারা দিন এভাবে জড়িয়ে ধরে বসে থাকতে। আয়াজ স্থির চোখে রুয়াত আর জাফরির দিকে তাকিয়ে আছে। রুয়াত সে প্রথমে একবার তাকানোর পর আর তাকায়নি, সাহস দিচ্ছে না তাকানোর। হান্নান মজুমদার ফজলুল সাহেবকে বলল, ভাই, আমার একটা আবদার আছে। বলুন। আসলে মেয়েটার তো এখনো এসএসসিও শেষ হলো না। আমি চাই এসএসসির পর বিয়েটা হোক। ফজলুল চৌধুরীর কপাল কুঁচকে এলো। এ কথাই তো তিনি রাজি, কিন্তু তার ছেলের মতামত লাগবে। জি, অবশ্যই। তবে আমার ছেলে কি বলে সেটা তো তার থেকে জানা উচিত। আয়াজ দৃষ্টি হান্নান সাহেবের দিকে নিল। যেহেতু রুয়াতের এইচএসসির সামনে, তাই সে কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই বলে দিল, সমস্যা নেই, ওর পরীক্ষা শেষ হোক আগে। ইনিমা সবাইকে বলে রুয়াতকে ভিতরের রুমে নিয়ে আসলো। রুয়াত মেহেরুবা মজুমদারকে ধরে কান্না ছুড়ে দিল একদম। মেয়েকে শান্ত করার চেষ্টায় আছে। রুয়াতের মনের ভিতর এক অজানা কষ্ট এসে হানা দিচ্ছে। 2 মাস পর এইচএসসি, তারপরে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে পাড়ি জমাতে হবে। ইনিমা বিরক্ত হয়ে গেল। কোথায় রুয়াত খুশি হয়ে হাসবে তা না, আরও কাঁদছে তার মাকে ধরে। মায়ের থেকে ছাড়িয়ে নিয়ে রুয়াতকে সোজাসুজি দাঁড় করালো। কাঁদছিস কেন বোন? আপু, আমি বিয়ে করব না। এনিমা বিরক্ত এই কথা শুনে শুনে। সে রাত থেকে শুরু করেছে বিয়ে করব না, বিয়ে করব না। আচ্ছা বুঝেছি, নতুন কিছু বল। আমি সত্যি বিরক্ত রুয়াত। রাতে তো আর জানতি না যে কে তোর বর হবে, এখন তো জেনেছিস। এখন বল, কেন বিয়ে করতে চাচ্ছিস না? আমার দেবরকে কি তোর পছন্দ হয়নি? রুয়াত নাক টেনে বলল, উনি কখনো আমার সাথে কথা বলেনি, বছরে 2-1 বার, আর টিভিতে ছাড়া কখনো দেখিও নি। মানুষটা তো আমার সাথে কথা বলতে আসেনি। আবার তিনি পলিটিক্স করে। আপু, তুমি জানো না আমার পলিটিক্যাল লোকদের ভালো লাগে না। সব কিছুর ঊর্ধ্বে একটা কথা বলি, আমি তো আয়াজকে 5 বছর ধরে দেখেছি। যথেষ্ট ভালো ছেলে। হ্যাঁ মানছি তোর সাথে কথা বলেনি কোনোদিন, কিন্তু মনে মনে তো ঠিকই ভালোবেসেছে। না হলে কি আর বিয়ের জন্য তোকে পছন্দ করেছে? আর পলিটিক্স বাদ দে, তোর জিজুও তো এসব করে। আমার সাথে কি তার কখনো কিছু হয়েছে? আমার তো পলিটিক্যাল লোকদের ভালোই লাগে। তুই তো আমারই বোন, তাহলে তোর সাথে আমার এত পার্থক্য কেন বল? রুয়াতের কানে শুধু ওই ভালোবাসার কথাটা ভাসছে। মানে কি, ভালোবেসেছেন অথচ বলেনি কখনো? এটা আবার কেমন কথা? ভেবে পাই না রুয়াত। ভালোবেসেছেন কখন থেকে? আশ্চর্য।
আমি তো জানি না। ইনিমা রুয়াতের মুখ চেপে ধরল। তাদের মা ওখানে দাঁড়িয়ে আছে তো, এই খেয়াল ওর কি নেই? মেহেরুবা রুম ত্যাগ করলেন। দুই বোনের এসব কথাই তিনি থাকতে চান না। ভালোবাসার কথাটা একটু পরে বলতে পারি না? মা শুনেছেন তো? তোর জন্য আমার ইমেজটাই নষ্ট হলো। রুয়াত ভ্রু কুচকাল। এ কি তার বোনই তো সবার আগে একথা বলেছে? এখানে সম্পূর্ণ দোষী সে। কি সুন্দর নিরীহ ছোট বোনটাকে ফাঁসিয়ে দিল। রুয়াত মিনমিন করে বলল, তুমিই তো আগে বলেছো কথাটা। আচ্ছা হয়েছে, চুপ কর। এ নিয়ে আর একটা কথাও বলবি না। বিয়ের পর তার মুখ থেকেই শুনিস। আপাতত রাজি হয়ে যা। রুয়াতের মন সায় দিচ্ছে না, সে কিছুতেই মানতে পারছে না। সবাই সবার মতামত নিয়ে রাজি হয়ে গেল। কই তাকে তো কেউ জিজ্ঞেসও করলো না। মন ক্ষুণ্ণ হয়ে গেল তার। রুয়াতকে চুপ থাকতে দেখে ইনিমা বলল, আহারে চুপ আছিস কেন? রুয়াতের দৃষ্টি মেঝেতে। তার বোনকে আসলে কি বলা উচিত? আপু সবাই সবার মতামত নিল, আমাকে তো কেউ একটিবার জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করলো না। সেজন্যই তো আমি জিজ্ঞেস করছি, তুই কি রাজি না? শুন, আমি বরাবরের মতোই বলছি, আয়াজ খুব ভালো ছেলে। হয়তো প্রচুর গম্ভীর স্বভাবের, কিন্তু সবাইকে খুবই সম্মান করে। আয়াজের মতো ছেলে আর একটাও হয় না। তুই তো তাকে চিনেই উঠতে পারিসনি, তাই রাজি হচ্ছিস না। বাসার ভিতরে সে যেমন, বাইরে সবার কাছে সে খুবই জনপ্রিয়। এমন কোনো লোক নেই যে তোর অনাগত স্বামীকে চিনে না। আরে বোন, তুই একজন এমপির বউ হচ্ছিস, এর চেয়ে ভালো আর কি বা চাওয়ার আছে বল? আমার তো মনে হয় তুই শুধু রাজি না, অন্য কোনো মেয়ে হলে না সাথে সাথে কবুলও করে ফেলতো। রুয়াত জানে এমন পলিটিক্যাল লোকদের এখনকার প্রজন্মের মেয়েদের ভীষণ পছন্দের। তবে কেন জানি রুয়াতের এসব পছন্দ না। আমি সবার মতো না। ইনিমা এক দীর্ঘ গতিতে নিঃশ্বাস ছাড়ল। ছোটবেলা থেকেই রুয়াত কথা কম বলা লাজুক মেয়ে, কিন্তু ভীষণ তেড়া সে। এক কথা সহজে মেনে নিতে পারে না। জানি তুমি তো অন্য কোনো মেয়ের মতো না, তোমার মান সম্মান বোধ খুব বেশি, এক কথা সহজে মানতে চাও না। রুয়াত মাথা নিচু করে ফেলল। ইনিমা রুয়াতের গালে হাত রেখে বলল, কেউ তোর খারাপ চায় না, আমিও না। তুই বস এখানে, আমি আসছি। অতপর ইনিমা চলে গেল। রুয়াত মাথার ঘোমটা ফেলে মায়ের খাটে বসল। খাটের পাশেই জানালা থাকাতে সেদিকটাই তাকিয়ে রইল। তার এই মুহূর্তে মনে হলো প্রকৃতি মানুষকে আসল সুখদান করতে পারে। ইনিমা আয়াজকে নিয়ে আসতে গিয়েছে। রুয়াতের সাথে আয়াজের একান্ত কিছু কথা বলার দরকার আছে। ইনিমা আয়াজকে নিয়ে রুয়াতকে রুমে আছে সেখানে নিয়ে গেল। রুয়াত একদৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে। মৃদু বাতাস যে তার ব্যক্তিগত প্রেয়সীকে ছুঁয়ে দিচ্ছে সে খেয়াল কি আছে তার? দরজার বাহিরে ইনিমা আর আয়াজ দাঁড়িয়ে আছে। ইনিমা আয়াজকে নিয়ে রুয়াতের সামনে দাঁড়াতেই সে এক দফা ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি শাড়ির আঁচল টেনে মাথায় দিল। আয়াজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে মুখে এক রাশ গম্ভীরতা। শুনুন দেবর সাহেব, জাতির মন তো আপনি আগেই পেয়েছেন, এবার আপনার হবু বউয়ের মন পাওয়ার চেষ্টা করুন, না হলে আপনাকে আমি এত বড় এমপি হিসেবে মানতে নারাজ থাকবো। সংসদ সদস্য হয়েছেন, এবার বউয়ের মনের সদস্য হওয়ার চেষ্টা করা উচিত আপনার। রুয়াত মাথা নিচু করে আছে। তার বোন এসব কি বলছে? লজ্জা লাগছে তো। আয়াজ তার চোখ মুখের গম্ভীরতা এখনো কমায়নি। ভাবি, আসলে কি বলতে চাচ্ছেন বুঝতে পারিনি। এই যা, এত বড় নেতা হয়ে লাভ হলো কি তাহলে? সামান্য কথাও বুঝতে পারেননি আপনি। আপনার হবু বউ কেন বিয়েতে মত দিতে পারছে না সেটা আপনি তাকে একটু জিজ্ঞেস করুন তো। আমি গেলাম নিচে, আশাবাদী ভালো কিছুই শুনবো। এই বলেই ইনিমা চলে গেল। এইদিকে রুয়াত তো ভয়ে লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। আয়াজ তার দুটো হাত বুকে গুজে দাঁড়ালো। এত বছর কষ্ট করেছে রুয়াতের জন্য সে, আর এখন বিয়েতে রাজি হচ্ছে না। এই কথা আয়াজ মেনে নিবে না। এর যথাযথ উত্তর দিতে হবে তার। বিয়েতে রাজি না হওয়ার দুটো কারণ শুনতে চাই আমি। আশা করছি কোনো রকম ভনিতা ছাড়াই উত্তর দিবেন। যেহেতু আপনি একটু লাজুক মনের মানুষ, ভনিতা করতেই পারেন, তাই শব্দটি আগে আগেই উচ্চারণ করা। এবার আমার উত্তর চাই। রুয়াত যেন খিচে এলো। শাড়িটাকে শক্ত করে ধরল। তার আপুর বিয়ের 5 বছর পরেই প্রথম লোকটি তার সাথে কথা বলল। ব্যাপারটা হজম হচ্ছে না ঠিক, আবার একদম সরাসরি উত্তর দিতে বলছে। কয়েক মিনিট পার হয়ে গেল, কিন্তু রুয়াতের উত্তর দেওয়ার কোনো খবর নেই। এক জিনিস দুবার রিপিট করা তার মোটেই পছন্দ নয়। এটা যদি তার কোনো পলিটিক্যাল মিটিং হতো তাহলে তার সব রাগ তার সহকারীদের উপর ঝাড়ি দিত।
প্রেয়সীর সাথে এই প্রথম কথা। এহেন কাণ্ড বাঁধাতে চায় না সে। খুব ধৈর্য সহকারে কথা বলতে হবে। উত্তর নেই। রুয়াত তাও কিছু বলল না। আয়াজ আর পারছে না এত ধৈর্য নিয়ে থাকতে। গম্ভীর কণ্ঠ ছাড়ল। উত্তর নেই? আচ্ছা, মেনে নিলাম। তাহলে আপনিও তৈরি থাকুন, আপনাকে এই বিয়ে করতেই হবে, আর আজই বাগদান সম্পন্ন করা হবে। রুয়াতের বুকটা ধক করে উঠল। এমনটা তো হওয়ার কথা ছিল না। কি যে বলছে এই মানুষটা ভেবে পায় না সে। অবশেষে রুয়াত মুখ খুলল। আপনি যে পলিটিক্স করেন এটা আমার পছন্দ নয়। আর রুয়াত মাথা নাড়ল। আর কিছু বলার নেই তার। আয়াজ রুয়াতের বরাবর চোখ রেখে বলল, এটা আমার রক্তের সাথে মিশে গিয়েছে, ছাড়তে পারবো না। আর একটি উত্তর পাইনি। আমি কিন্তু দুটো কারণ জানতে চেয়েছিলাম, একটি দিতে আপনি পারেননি। তাহলে ধরে নিন আপনাকে আমার জীবনসঙ্গী হিসেবেই কাটাতে হবে। ধন্যবাদ, আসি এখন। আয়াজ চলে গেল নিজের উত্তর দিয়ে। অপর পাশের মানুষেরও তো মন্তব্য শোনা লাগবে। নিজের ভাষণ শেষ আর চলে গেল। রুয়াত আয়াজের পানে চেয়ে রইল। যা বুঝলো তার আপুর কথাটিই ঠিক, প্রচুর গম্ভীর লোকটা। রুয়াত আবার খাটে বসে পড়ল। এখনও তার এইচএসসির 2 মাস সময় আছে। এই 2 মাস শেষে দেখবে নিজের মনকে পরিবর্তন করতে পারে কিনা। কিন্তু আজ বাগদান সম্পন্ন হবে এটা তার হজম হলো না। হাঁটু মুড়ে তাতে মাথা দিয়ে বসে রইল। এক নতুন জীবনের সূচনা হবে হয়তো আজ। রুয়াতের আর আয়াজের বাগদান সম্পন্ন হবে আজ। সে হিসেবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। হান্নান সাহেব ফজলুল চৌধুরীর কথাটি মেনে নিলেন, যেহেতু তিনি আর আয়াজ তার আবদারটি রেখেছে। অবশ্য ফজলুল চৌধুরী মেহেরুবা ফাইরোজের কাছেও জিজ্ঞেস করেছেন, তিনিও সম্মতি দিয়েছেন। তাই তারা শুভ কাজের প্রমাংশ সেরে ফেলতে চান আগেই। সবার মনেই খুশির জোয়ার বইছে। হান্নান সাহেবের কষ্ট হলেও তিনি কাউকে বুঝতে দেয়নি। সন্ধ্যায় আরহাম মায়া চৌধুরীকে নিয়ে মজুমদারদের বাসায় আসে। আয়াজ চাই তার জীবনের এই শুভ মুহূর্তে তার মা যেন তার পাশে থাকে। মায়া চৌধুরী এসেই সবার আগে রুয়াতের কাছে গেল। রুয়াত তার মায়ের ঘরের এক কোনায় চুপ মেরে বসে আছে। সবাই সবার মতামত নিয়ে রাজি হলো, কিন্তু যে সংসার করবে তাকেই কিছু জিজ্ঞেস করলো না। না, এই বাসায় রুয়াতের কোনো দাম নেই আজ বুঝল সে। আজই কেন বাগদান সম্পন্ন হতে হবে? 2 দিন পরে হলে কি হতো? তখন আয়াসের কথার যথাযথ উত্তর দিলে হয়তো আজ এমন দিন দেখতে হতো না। আনমনে এসে এসব ভাবছে রুয়াত। আসবো রুয়াত। কারো কণ্ঠস্বর শুনে দরজার দিকে তাকালো। মায়া চৌধুরী দাঁড়িয়ে আছেন। হড়বড় করে উঠে দাঁড়ালো সে। অপ্রস্তুত হয়ে বলল, আসসালামু আলাইকুম, আসুন আন্টি। মায়া চৌধুরী হেসে ভিতরে ঢুকলেন। হাতে কিছু ব্যাগ, রুয়াতের জন্য সামান্য জিনিসপত্র নিয়ে এনেছেন। তার একমাত্র আদরের ছোট ছেলের বউ বলে কথা। কেমন আছো মা? ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? এই তো মা, ভালো আছি। মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন বলো তো? খাওয়া দাওয়া করো না ঠিক মতো? রুয়াত মাথা নিচু করে ফেলল। মায়া চৌধুরী রুয়াতের বিষয়ে আগে থেকেই অবগত তিনি। মেয়েটা যে বড্ড সহজ সরল লাজুক স্বভাবের এটা তিনি জানেন। একদিকে তার ছেলে গম্ভীর টাইপের, আর অন্যদিকে তার বউ কথা কম বলা। এই দুজনের আসলে ভবিষ্যৎ হবে কি তা বোঝা দেয়। অনেকদিন তো হয়েছে আমাদের বাসায় যাও না, কেন যাওনি? রুয়াত নিচু স্বরে উত্তর দিল, আন্টির সামনে তো পরীক্ষা, তাই কোথাও তেমন একটা যাওয়া হয় না। মায়া চৌধুরী হেসে বললেন, পরীক্ষার পর যাবে তো? রুয়াত মাথা তুলে তাকালো মায়া চৌধুরীর দিকে। তার আসলে এই মুহূর্তে কি বলা উচিত ভেবে পাচ্ছে না। পরীক্ষার পর তো আমাদের বাসায় একেবারের জন্য চলে যাবে। থাক, এর উত্তর আমি না হয় বলে দিলাম। ছি। মায়া চৌধুরী কিছু বলবেন তার আগেই ইনিমা এসে হাজির। তার কোলে আবার জাফরি পোচকেও আছে। মা, আপনি কিছু না খেয়ে একদম উপরে চলে এসেছেন রুয়াতের সাথে কথা বলার জন্য। আসুন, কিছু খাবেন, চলুন। মায়া চৌধুরী ইনিমার কোল থেকে জাফরিকে নিল। আমার নতুন পুত্রবধূর সাথে একটু আলাপ করছিলাম। আর চাপড়ি তোমার কোলে কেন? ওর বাবা কোথায়? এ কেমন বাবা যে নিজের মেয়েকে কোলে নেয় না? সে কি দেখছে না তুমি কাজ করছো? ওকে নিয়ে কি পারো এত কিছু করতে? না মা, আসলে সে তো অফিস শেষ করে আপনাকে নিয়ে সোজাই বাড়িতে চলে এসেছে। টায়ার্ড হয়তো। অবশ্য বলেছে মেয়েকে তার কোলে দেওয়ার জন্য আমিই দেইনি, রেস্ট করুক একটু।
মায়া চৌধুরী রুয়াতকে নিয়ে নিচে আসলো। নিচে সবাই বসে কথা বলছে। হঠাৎ আয়াজের চোখ গেল রুয়াত ও তার মায়ের দিকে। তাড়াতাড়ি নিজের ফোনটা বের করে এত সুন্দর মুহূর্তের একটা ছবি তুলে ফেলল। কি সুন্দর করে তার প্রেয়সী নামছে। মেয়েটাকে খুব বেশি সুন্দর মনে হলো আয়াজের কাছে। মায়া মায়া প্রেয়সী তার। আয়াজ যে এভাবে তাকিয়ে থাকতে দেখে পাশ থেকে আরহাম আস্তে করে বলল, এভাবে তাকিয়ে থাকিস না, নজর লাগবে তো আমার শালিকার। আয়াজ আরহামের কণ্ঠস্বর শুনে তাকালো সেদিকটায়। ভাইয়ের এসব কথায় বিরক্ত সে। আগে তোমার একমাত্র শালিকা ছিল, তখন দেখা হলেও কখনো কথা বলতাম না, কিন্তু এখন সে আমার বাগদত্তা। তাকাতে পারি আমি? আরহাম মুখটা ঘুরিয়ে ফেলল। এখনো বাগদত্তা হয়নি, তার আগেই এসব বলে বেড়াচ্ছে। এখনো হয়নি, তাই আগে আগে এসব বলে বেরিও না, বুঝেছ? যখন হবে তখন বলবে। তুমি দেখছি কেমন জানি। আয়াজ অতিমাত্রায় বিরক্ত তার ভাইয়ের এরকম অপ্রাসঙ্গিক কথা শুনে। এমনিও আরহাম তার পিছনে সারাক্ষণ পড়ে থাকে, এখনো ছাড় দিল না। ঘরের শত্রু বিভীষণ। তোমার মনে হচ্ছে না তুমি বেশি কথা বলছো? যাও এখন গিয়ে তোমার শালিকাকে এনে আমার পাশে বসাও। শুনো এমপি সাহেব, এত তাড়াতাড়ি ভালোবাসা দেখানো উচিত না, পরে হিতে বিপরীত হলে তোমারই দোষ। বেশি কথা বলছো আজকাল। আর আমার প্রেয়সীর সামনে এমপি সাহেব বলবে না। তার আবার পলিটিক্যাল কোনো বিষয় পছন্দ না, এমনিও সে রাজি না। আরহাম আয়াজকে একটু জ্বালানোর জন্য বলল, তাহলে তুমি জোর করে এমন করছো, বুঝেছি এখন। এত বড় একজন সম্মানীয় ব্যক্তি হয়ে লাভ কি হলো? নিজের প্রেয়সীর কাছেই তো মান সম্মানটা রাখতে পারলে না। আরহাম উঠে রুয়াতকে ঠিকই আনলো, কিন্তু আয়াজের পাশে বসতে না, উল্টে তার পাশে বসালো। আয়াজ ভ্যাবাচাকা খেয়ে গেল। তার ভাই যে এমন করবে মোটেও ভাবেনি। তাহলে উপরোক্ত বাক্যটি সঠিক। ঘরের শত্রু বিভীষণ। দীর্ঘ 2 বছর 7 মাস ভালোবাসার পর আজ আয়াজ রুয়াতকে তার বাগদত্তা হিসেবে পেয়েই গেল। নিজেকে বড্ড সুখী মানব মনে হচ্ছে। আয়াজ একটু রুয়াতের সামনে দাঁড়িয়ে আস্তে করে বলল, রিংটা কিন্তু আমার নামে পরানো হয়েছে। এই 2 মাসে নিজেকে প্রস্তুত করে নেবেন রুয়াত ফাইরোজ তয়ত্রী। অতঃপর রুয়াতের হাত ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। আয়াজের বলা কথাগুলো ভাসছে রুয়াতের কানে। সব ঘোলাটে লাগছে তার কাছে। সেই রিংটার দিকে এক নাগাড়ে চেয়ে আছে, যার সাথে কখনো কথাই হয়নি, যে কখনো কথা বলতে আসেনি। আজ হঠাৎ তার নামে রিং পরিয়ে দিল। আশ্চর্যজনক ঘটনা। রুয়াতের ক্ষুদ্র মনে হাজার হাজার অনুভূতি এসে জমা হচ্ছে। এক অন্যরকম অনুভূতি, যা আগে কখনো হয়নি। রুয়াতের মনে সৃষ্টি হওয়া অনুভূতি কি তাহলে আয়াজের জন্যেই? সে এখন অন্য কারো ভবিষ্যৎ সম্পদ। কালও তো জানতো না যে আজই তার জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হবে। আয়াজ তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। মনের দিক থেকে বলতে গেলে আজ সে ভীষণ খুশি। নিজের ভালোবাসাকে পাওয়ার মতো অমৃত শান্তি আর কোথাও নেই। একদিন রুয়াতেরও তার মতো এমন ভালোবাসা জন্মাবে। রুয়াত ফাইরোজও একদিন আয়াজের ভালোবাসায় মত্ত থাকবে। রুয়াত রিংটার দিকে তাকিয়ে একবার আয়াজের দিকেও তাকালো। লোকটার নামে সে আজ রিং পড়েছে। আয়াজের দিকে তাকালেই বুকটা ধক করে উঠল তার। প্রেয়সীর এহেন চাহনি সহ্য হলো না প্রেমিক পুরুষের। মাতাল করা চাহনি তার প্রেয়সীর। চোখটা সরিয়ে ফেলছে সে। হান্নান সাহেব কাউকেই যেতে দিচ্ছেন না, রাতের খাবার না খাওয়া ছাড়া। তাই সবাই ঠিক করেছে রাতের খাবার খেয়েই তবে যাবে। কিন্তু এদিকে আয়াজের তো তার কাজ ফেলে এভাবে এতক্ষণ বসে থাকা ঠিক না। সে বসেও থাকতে পারছে না। অনেকক্ষণ ধরে কেউ একজন কল দিয়েই যাচ্ছে, তবে সময় পাচ্ছে না রিসিভ করার। এত মানুষের সামনে সে কলটা রিসিভ করতে পারছে না। সে খুব ভালো করে জানে এখন এমার্জেন্সি কিছু না হলে কল আসবে না। একবার সবার দিকে তাকিয়ে বাসার বাহিরে চলে আসলো সে। শাহেদ কল দিচ্ছে। আয়াজের সব গোপন খবর সেই বহন করে। আয়াজ নিজেকে তথস্থ রেখে কলটা রিসিভ করলো। শাহিদ, কিছু হয়েছে কি? কেন কল দিচ্ছ বারবার? অনেকক্ষণ যাবৎ চেষ্টা করার পর স্যার কল ধরেছে। ব্যস্ত হয়ে পড়ল সে। গোপন সূত্রে কিছু জানতে পেরেছে। স্যার, আপনি এখন কোথায়? একটু গুরুত্বপূর্ণ কাজে আছি। কি হয়েছে বলবে তো? শাহেদ ব্যস্ত স্বরে বলল, স্যার, ইকরামুল তাহের নতুন কিছু করবেন। অপর দলের লোকেরা কিছু ভাবছেন, যার সর্বপ্রথম প্রভাব পড়বে আপনার ওপর। নিজেকে হেফাজতে রাখার চেষ্টা করুন। প্রথমে শাহেদের কথা শুনে কপাল ভাঁজ পড়ল তার।
এরকম অনেক দলের লোকেই তাকে তার জায়গা থেকে সরানোর চেষ্টা করেছে, কিন্তু বরাবরের মতো ফল শূন্যই এসেছে। রাজনীতিতে প্রথম প্রথম যোগ দেওয়ার অপর দলের প্রভাব খুব বাজেভাবে পড়লেও এখন দ্বিধাবোধ করে না এসব বিষয় নিয়ে। বারবার এমন আক্রমণে এখন পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে তার মন শরীর। এসব ছোটোখাটো বিষয় নিয়ে মাথা ঘামায় না এখন আর। তুমি নিশ্চিন্তে থাকো শাহেদ, আমার কিছুই করতে পারবে না তারা। আর ইকরামুলের এখন এত বড় সাহস হয়নি যে আয়াসকে কিছু করবে, করলেও তাকে একদম গোড়া থেকে উপড়ে ফেলবো। জাতির কাছে আয়াজ তাইম চৌধুরী একজন সৎ নিষ্ঠাবান মানুষ, কিন্তু যারা তার ক্ষতি করতে চায় তাদের কাছে ভয়ঙ্কর দানবের মতো। কেউ যদি মুখে মধু অন্তরে বিষ ঢালতে চায় তাহলে সেও ঠিক তাই করে, কাউকে এক চুল পরিমাণ ছাড় দেয় না। শাহেদের মন শান্ত হতে পারছে না, কিছুটা রহস্যময় থেকেই গেল। কিন্তু আয়াজের এমন কাণ্ডে সে খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। বারবার আক্রমণ করার পরও স্যার তাদের ছেড়ে দিচ্ছেন। পরে তো তাদের দলের লোকেদের জীবন বাঁচানো দুষ্কর হয়ে যাবে। শুধু যে আয়াজের উপর ইফেক্ট পড়ে তা না, আয়াজের পুরো দলের উপর পড়ে। স্যার কালকের মিটিংয়ে থাকবেন? অবশ্যই থাকবো। আচ্ছা ঠিক আছে স্যার। আয়াজ ফোন রেখে দিল। কখনো দুদণ্ড শান্তিতে থাকতে পারে না সে। এই রাজনীতি করে অকারণেই কিছু কিছু মানুষের চরম শত্রু হয়ে গিয়েছে। আজ তার এমন একটা বিশেষ দিনে এই খবর শুনতে হলো। যদি ইকরামুল তাহের কোনো কিছু করার চেষ্টা করে তাকে কখনো ছেড়ে দেবে না, সব সময়ের মতো চুপ করে থাকবে না। লোভ জিনিসটা মানুষের খুব বেশি, এই লোভের জন্য মানুষ কত খারাপ খারাপ কাজ করে ফেলে। আর অপ্রিয় হলেও সত্য যে মানুষই একমাত্র জীব যে অন্য কোনো মানুষের ভালো চায় না, ভালো দেখতে পারে না। এক ঘন নিঃশ্বাস বেরিয়ে এলো আয়াজের। সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই বিদায় নিয়ে চলে গেল, তবে এনিমা আর জাফরি থেকে গেল। তারা কিছুদিন থেকে তারপর যাবে। সবাই হাসি মুখে বিদায় নিল। রোয়াতের কাছ থেকেও সবাই বলে গেল, কিন্তু আয়াজ কিছু বলল না। এটা আসলে বুঝতে পারল না রোয়াত। হান্নান মজুমদারও তার স্ত্রীকেও বলল সে, তবে তার হবু স্ত্রীকে কিছু না বলে চলে গেল। আয়াজ কখনোই চায় না রোয়াতকে তার জন্য বিব্রতবোধ অবস্থায় পড়ুক। সে খুব ভালো করেই জানে রোয়াত এখন তার সাথে মোটেও কথা বলতে চাইবে না, উল্টে লজ্জা পাবে। যদি আলাদা একান্ত কিছু মুহূর্ত তাদের দেওয়া হতো তাহলে কথা বলা যেত। সবার সামনে আলাদা করে রোয়াতের কাছ থেকে বিদায় নেবে এটা তার নিজের কাছেও ভালো লাগবে না। আর সে জায়গায় মেয়েটার থেকে কথা বলা আশা করা দায়। কখনো রোয়াতের সাথে কথা না বললেও মাঝে মাঝে যখন তাদের বাসায় যেত চুপচাপ করে তার বোনের আশেপাশে ঘুরঘুর করত। এসব বিষয় খুব ভালো করে খেয়াল করত সে। এদিক বিবেচনা করে তার আর রোয়াতের কাছ থেকে বিদায় নেওয়া হয়নি। আজ 3 দিন পর রোয়াত কলেজে যাওয়ার জন্য বের হলো। তার কলেজ যেতে মন চাচ্ছিল না, কিন্তু একদিকে তার অনেক পড়া মিস হয়ে যাচ্ছে, আর একদিকে তার প্রিয় বান্ধবী জ্বালিয়ে মারছে কলেজে আসার জন্য। নিজের মনের সাথে এক প্রকার যুদ্ধ করেই কলেজ যাওয়ার জন্য রওনা হলো। কলেজে এসে প্রথমেই ক্লাসরুমে ঢুকে পড়ল রোয়াত। অতঃপর কলেজের শেষ প্রান্তে একটা বেঞ্চের উপর বসলো। অপেক্ষা করতে লাগলো নিমির জন্য। বেশ কয়েক মিনিট পর নিমির দেখা পেল। দৌড়ে আসছে সে এদিকটায়। নিমিকে দেখেই উঠে দাঁড়ালো রোয়াত। দৌড়ে আসার কারণে নিমি হাঁপাচ্ছে, কোমরের দুপাশে হাত রেখে হাঁপাচ্ছে মেয়েটা। এ কেমন বান্ধবী তুই? দেখছিস আমি দৌড়ে আসছি, তাও একবারও গেলি না? রোয়াত হাসছে। নিমি যতবার তাকে দেখে দৌড়ে আসে ততবারই কথা বলে, কেমন আছিস বল। নিমি মন খারাপ করে বলল, ভালো নেই রে, সময় মতো পড়ি নাই দেখে এখন এত পড়া একসাথে লোড নিতে পারছি না। রোয়াত নিমির কাঁধে হাত দিয়ে বলল, আস্তে আস্তে পড়িস, দেখবি সব লোড হয়ে যাবে। নিমি ব্যস্ত কণ্ঠে বলল, আচ্ছা তোর বোনের দেবর, ওই এমপি আছে না, তার কি এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে? রোয়াতের ভ্রু কুঁচকে এলো। হঠাৎ তার কথা জিজ্ঞেস করছে কেন? তার যে এঙ্গেজমেন্ট হয়েছে তুই কিভাবে জানিস? আরে তাকে তো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম, কিন্তু তিনি আমাকে ঝুলিয়ে রেখেছে। তিনি যে পোস্ট দেয় সেটা আমি দেখি, পরশুদিনই দেখলাম এটা। তার সাথে যার এঙ্গেজমেন্ট, মেয়েটা কেমন দেখতে আসলে? রোয়াত এখন বিপাকে পড়ে গেল। ভেবেছিল পরে জানাবে নিমিকে, এখন দেখছে সে আগেই জেনে বসে আছে। মেয়েটি আমি। নিমির মাথায় যেন ছাদ ভেঙে পড়ল রোয়াতের কথা শুনে। আসলেই কি নিমিকে তার বেস্ট ফ্রেন্ড ভাবে? তুই কি আসলেই আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবিস? সত্যি করে বলতো। আর তুই তো বলছিস সে কখনো তোর সাথে কথাই বলেনি, তাহলে? আমিও জানতাম না,
যেদিন দেখতে আসে ওই দিনই জানতে পারি আমার ইচ্ছের বিরুদ্ধে সব কিছু হয়েছে। আপুর থেকে শুনেছি উনি নাকি আমাকে ভালোবাসে, তবে এর সত্যটা আমি জানি না। তুই প্লিজ রাগ করিস না। আচ্ছা, বিয়ের দাওয়াত দিলেই হলো, কিন্তু তাদের মতো মানুষদের জীবনের যে কত ঝুঁকি আছে তুই সেটা জানিস? আর তুই তো বলতি পলিটিক্যাল মানুষদের তোর পছন্দ না। তারা সারাদিন এসব নিয়েই পড়ে থাকে, জীবনের বাকি সময় এভাবেই কাটিয়ে দেয় তারা। তাদের বন্ধুর চেয়ে শত্রু বেশি। রুয়াত সাথে সাথে তার হাতের রিংটার দিকে তাকালো। সে কি কোনো ভুল করলো আয়াজের সাথে তার জীবনটা জড়িয়ে? রুয়াত, চল দোস্ত, আর 2 মিনিট পর ক্লাস শুরু হয়ে যাবে। পরে ক্লাসরুমে ঢুকলে স্যার অনেক কথা শোনাবে। নিমির কথায় রুয়াত নড়ে চড়ে উঠল। জীবন শুরু হওয়ার আগেই যদি ভেঙে যায় তাহলে আসলে ঠিক কেমন লাগবে? আচ্ছা নিমি, তোর কি মনে হয় না আমার সাথে অন্যায় হচ্ছে? আমি শুধু তাকে একটির উত্তর দিতে পারিনি বলে সে আমার সাথে জোর করবে? এমন কেন হচ্ছে আমার সাথে? রুয়াত সব বলেছে নিমিকে কিছু সময় আগে। নিমি রুয়াতকে শান্ত করার জন্য বলল, যেখানে সে তোকে ভালোবাসে তাহলে তো আর কিছু করার নেই। যদি তাকেও জোর করা হতো তাহলে হিসাবটা অন্যরকম ছিল। হয়তো তখন দেখা যেত বিয়ের পর তুইও শান্তি পাবি না, তোরা তোদের সম্পর্ক মেনে নিতে পারবি না, অবহেলা করবে সে তোকে। কিন্তু এখানে তো হিসেব উল্টো দাঁড়াচ্ছে। মানুষের মন পরিবর্তন হতে কতক্ষণ? দেখবি এমন না না করতে করতেই কবুল বলে দিবি। আর যেহেতু আয়াজ ভাইয়া তোকে ভালোবাসে তাহলে সেটা নিশ্চিন্তে ভালো হবে। আর যারা পলিটিক্স করে তারা কি বিয়ে করে না? তাদের কি বউ নেই, সন্তান নেই? আচ্ছা একবার ভাবতো তাদের বউরা তাহলে কিভাবে আছে। হ্যাঁ, আমি প্রথমে বলছিলাম অন্য কথা, এখন বলছি তোর সব কিছু ভালোই হবে, দেখে নিস। আর কোনো বাবা মা তাদের সন্তানের খারাপ চায় না। হয়েছে এখন, উঠে পড়। অনেক তো বসে বসে দুঃখ বিলাস করেছিস। রুয়াতের থেকে নিমি কোনো রেসপন্স পেল না। নিমির এখন মনে হচ্ছে যেন রুয়াতকে বলে দেওয়া হবে, তাই এমন করছে সে। হাত ধরে টেনে দাঁড় করালো। শোন, একটা কথা বলি, তুই ওনার সাথে কথা বলে দেখ। কথাবার্তায় যদি খারাপ কিছু পেয়ে থাকিস তাহলে তোর বাবা মাকে জানাবি। আর আমার মনে হয় উনি অনেক ভালো মানুষ, বাকিটা তোর ইচ্ছে। রুয়াত তার দৃষ্টি নিচু করে ফেলল। সেদিন সামান্য উত্তর দিতে পারেনি, আবার কথা বলবে। থমথমে অবস্থা, মনের ভিতর উত্তাল ঝড় বইছে। কি করে কথা বলবো আমি? আমার তো কথা মুখ দিয়ে বেরই হবে না, সংকোচবোধ কাজ করবে। আর যোগাযোগ করারও কোনো মাধ্যম নেই, না আছে তার ফোন নাম্বার আর না আছে কিছু। নিমি কিছুক্ষণ ভাবলো, তারপর 2 আঙ্গুলে তুড়ি বাজিয়ে বলল, এক কাজ কর, তোর আপুকে বল, তারপর মিট কর তার সাথে। রুয়াত চোখ বড় বড় করে তাকালো নিমির দিকে। সে নাকি মিট করবে? হায়, এমন দিন এখনো আসেনি, আসবেও না বোধ হয়। তুই কি পাগল হয়েছিস নিমি? আমি কিভাবে? না না, আমি এসব পারবো না। নিমি হাল ছেড়ে দিল। পারবি না যেহেতু তাহলে টেনশন করছিস কেন? আবার এখানে বসে বসে ভাবছিস, নিজেকে আবার নিজেই বলছিস তোকে ঠকানো হচ্ছে। পাগল আমি হইনি রে, তুই পাগল হয়েছিস। প্লিজ বোন আমার, চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। নিমির কথাটা পুরোপুরি ফেলে দেয়নি রুয়াত। মাথায় কিছু একটা আসছে, তবে বান্ধবীকে বলেনি। আবার নিমির কথা অপ্রয়োজনীয় হিসেবে ধরেনি। যদি চেষ্টা করে তাহলে তো দোষ নেই। অবশ্যই একবার চেষ্টা করা উচিত তার। রুয়াত উঠে নিমির সাথে ক্লাসরুমে চলে গেল। অনেক সময় পার হয়ে গিয়েছে, এখন না গেলে তো স্যার আর ক্লাসে ঢুকতেই দিবে না। দুপুর 2টো বাজে, তাও সূর্যের তেজ কমছে না। যেন এরকম তপ্ত দুপুরে পৃথিবীর গরম হয়ে গিয়েছে। এরকম গরম রুয়াতের পছন্দ না, খুব চলছে তার। এক প্রকার বিরক্ত লাগছে। একটা হাত গালে রাখলো, না, অনেক বেশিই গরম। নিমির থেকে বিদায় নিয়ে রিকশায় উঠে পড়ল। তাড়াতাড়ি বাসায় যেতে পারলেই হলো। এই গরমে বাহিরে থাকা যাবে না, না হয় কিছু সময় বাদে মাথা ঘুরে পড়ে যাবে। বাসায় এসে ধপ করে সোফায় বসে পড়ল। ফ্যানের বাতাসও গায়ে লাগছে না। উচ্চস্বরে তার মাকে বলল, মা একটু ঠান্ডা পানি দাও। ছোট মেয়ের আওয়াজে তাড়াতাড়ি পানি নিয়ে আসলেন মেহেরুবা। আর ঠান্ডা পানি খেয়ে রুয়াত চোখ বুজে আছে। মেয়ের পানি খাওয়া শেষ হওয়ার পর পরক্ষণেই
স্থান পরিবর্তন করলেন তিনি। রুয়াত রুমে ঢুকেই দেখল তার একমাত্র বোনের মেয়ে ছোট্ট জাফরিকে পায়ের উপর পা তুলে ফোন দেখছে। রুয়াত ভাবল জাফরির মতো বয়সী মোবাইল কি জিনিস সেটা জানতো না, আর তার বোনের মেয়ে একদম পায়ের উপর পা তুলে মোবাইল দেখছে। রুয়াতের নিজের মোবাইল থাকা সত্ত্বেও সে দেখে না। মোবাইলের প্রতি এখনও তার কোনো ইন্টারেস্ট জন্মায়নি। আর এই যুগের বাচ্চা ছেলে মেয়ে হতে শুরু করে বয়স্ক লোকেদেরও আজকাল মোবাইল ছাড়া চলে না। নিজেকে অন্য জগতের প্রাণী মনে হচ্ছে রুয়াতের। এলাকার চেয়ারম্যান, সকল নেতা, ছাত্রলীগের সম্পাদক, সহ সম্পাদক, ব্যবসা সমিতির লিডার সবাই উপস্থিত আজ। মাসের শেষ সময়ে এমন একটা মিটিং হয়। প্রতি মাসে কে কী করেছে সব হিসেব তোলা হয়, আর সে কাজগুলো এমপি দেখাশোনা করে, যা কয়েক বছর ধরে আয়াজই দেখে আসছে। সবার মুখোমুখি বরাবর আয়াজ বসে আছে, তার পাশেই শাহেদ দাঁড়ানো। একজনকে ছাড়া এই মিটিং শুরু করা হবে না, সে হচ্ছে ইকরামুল তাহের, বর্তমান ব্যবসা সমিতির লিডার ও চেয়ারম্যান তিনি। মূলত তার জন্যই সবাই অপেক্ষা করছে। আয়াসের সাথে পার্সোনালি মনোমালিন্যের ব্যাপার থাকলেও সবার সামনে সে তা প্রকাশ করেনি কখনো। হাসি মুখে কথা বলে। আয়াজ খুব ভালো করে অবগত যে তাকে তার জায়গা থেকে সরানোর মতো দুঃসাহসের পরিকল্পনা একমাত্র ইকরামুল তাহির ছাড়া আর কেউ করার সাহস পাবে না। আরও কয়েক মাস পর ইলেকশন। চেয়ারম্যান পদ থেকে এবার এমপি পদে ছাড়াবে ইকরামুল, আর আয়াজ থাকলে কোনো মতেই তাকে জায়গা থেকে সরানো যাবে না। তাই গোপনে পরিকল্পনা অব্যাহত রাখছে ইকরামুল। কিন্তু সব খবর আয়াজ জেনে বসে আছে। ইকরামুল তাহির এই মিটিং এই সবসময় দেরি করে আসেন, এতে সবাই খুব বিরক্ত। শুধুমাত্র আয়াজের চোখে মুখে নিস্তব্ধতা, তার যেন ভালো লাগছে এভাবে বসে থাকতে। অতঃপর ইকরামুল তাহিরের আগমন ঘটল। তিনি আসার সাথে সাথেই মিটিং শুরু করে দিল। এক এক করে সবাই সবার কথা বলল আয়াজের কাছে, কিন্তু ইকরামুল তাহির চুপ মেরে আছে। এই বিষয় বিশেষ করে খেয়াল করছে আয়াজ। মিটিং শেষ হলে যে যার মতো চলে যায়, শুধু বসে আছে ইকরামুল তাহির। আয়াজ পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে পর্যবেক্ষণ করে নিল ইকরামুলকে। কি তাহের সাহেব, এখানে বসে কি রাত পার করবেন নাকি? ইকরামুল আয়াজের প্রতি ক্ষোভ থাকলেও তা প্রকাশ করল না। এক বড়সড় হাসি দিয়ে বলল, মাত্রই তো সন্ধ্যা 7টা বাজে, আপনার অফিসে সবাই আসলো, চা কফি কিছু খাওয়ালেন না যে? আয়াজ হেসে দিল। শাহেদ তাহের সাহেবের জন্য কড়ালিকারের একটা চা দিতে বলো, কফিতে ভেজাল থাকে বেশি। ইকরামুল তাহির হেসেই রইলেন, তবে আয়াজের চোখে মুখে কঠোরতা। কাঠের চেয়ারটাই নিচু হাতের আঙ্গুল দ্বারা ঠকঠক আওয়াজ করতে লাগলো। শাহেদ চা এনে ইকরামুল তাহিরের সামনে এনে রাখলো। সাদরে চায়ের কাপটা মুখে ধরল। গরম ধোঁয়া উঠছে সদ্য আনা চা থেকে। ফুঁক দিতে ভুলে গিয়েছে, তাই জিহ্বা তৎক্ষণাৎ জ্বলে উঠল। তিরিক্ষি মেজাজে আবার কাপটা রেখে দিল। আয়াজ শান্ত স্বরে বলল, শুনলাম এবার এমপি পদে দাঁড়াবেন নাকি? ইকরামুল থতমত খেপ গেল। তার এই খবর আয়াজ জানে কিভাবে ভেবে পাচ্ছে না। কার থেকে শুনেছে, কে এই খবর দিয়েছে, এই নিয়ে টেনশনে পড়ে গেল। চেহারায় সন্দিহান অবস্থা। কে বলেছে? আমি তো নিজেই জানি না, আপনি কার থেকে শুনেছেন? এসব কথা বাতাসের সাথে আশেপাশে ছড়িয়ে যায়, রটানোর কি মানুষের অভাব পড়েছে নাকি? ইকরামুল এবার মেজাজ দেখালো। কারো এমন ভাবলেশীন কথাবার্তা পছন্দ করে না। নিজেকে খুব বড় মাপের মানুষ ভাবে, তার আশেপাশের মানুষদের নিতান্তই তুচ্ছ ভাবে সে। আর আয়াজের এ কথাটা তার শরীরে যেন আগুন ধরিয়ে দিল। নিশ্চয়ই লোক লাগিয়েছে আয়াজ তার পিছনে। কে কিভাবে কথা বের করে সেটা ভালো করেই জানা আছে। গোপনে গোপনে তো লোক লাগাই, তাই না এমপি সাহেব? বলেই হেসে দিল ইকরামুল। আয়াজের চোখ মুখ শক্ত হয়ে গেল। কথাটা যে আয়াজের উদ্দেশ্যেই বলা হয়েছে খুব স্পষ্টভাবে বুঝে গিয়েছে সে। হুটহাট মাথা গরম করলো না আর। অস্বীকার করলেন কেন প্রথমে? এখন তো নিজেই নিজের কাছে ছোট হয়ে গেলেন। ইকরামুল দাঁড়িয়ে গেল। অপমান করা হলো তাকে। এভাবে ইকরামুলকে দাঁড়িয়ে যেতে দেখে আয়াজ বলল, উত্তেজিত হবেন না, এখানে আসলে অবশ্যই মনে রাখবেন যে এটা আমার অফিস। ইকরামুল এবার বেশ জেদ দেখিয়ে আয়াজের অফিস ত্যাগ করল। ইকরামুল যাওয়ার সাথে সাথে একটা অমায়িক হাসি ফুটে উঠল আয়াজের। শাহিদের উদ্দেশ্যে বলল, শাহিদ, ইকরামুল নাকি এবার এমপি পদে দাঁড়াবে? এটা হাস্যকর না?
স্যারের কথায় না চাইতেও হাসলো শাহেদ। কী যে বুদ্ধি ঘুরপাক খাচ্ছে তার স্যারের মাথায় একমাত্র তিনিই ভালো জানেন। পড়া শেষ করে জাফরির পাশে এসে শুয়ে পড়ল রুয়াত। রাত 11টার বেশি বাজে। কিছুক্ষণ আগে এনিমা এসে খাইয়ে দিয়েছে জাফরিকে। রুয়াতের কারণে তার মোবাইল দেখতে দেওয়া হয়নি, কিন্তু জাফরি এমন কান্না শুরু করেছে, পরে বাধ্য হয়ে মোবাইল দিয়েছে ইনিমা। এক নাগারে কার্টুন দেখে যাচ্ছে জাফরি। চোখ বন্ধ করার সাথে সাথেই নিমির কথাটা মনে পড়ে গেল রুয়াতের। আবার উঠে বসে পড়ল সে। আয়াজের সাথে যোগাযোগ করার উপায় একমাত্র জাফরি, সেই পারে রুয়াতের সাথে আয়াজের কথা বলিয়ে দিতে। তার আপুকে অবশ্য বলা যাবে না, না হলে অনেক পচা বেশে। তিল থেকে তাল বানিয়ে ফেলার মতো ক্ষমতা তার বোনের আছে। রুয়াত জাফরিকে শোয়া থেকে কোলে নিয়ে নিল। জাফরি তার মিম্মিমির এরূপ আচরণে বিরক্ত। শুয়ে শুয়ে কি সুন্দর কার্টুন দেখছিল। রুয়াত বেশ আহ্লাদী কণ্ঠে বলল, জাফরি ময়না মিম্মিমির একটা কাজ করে দিতে পারবে? জাফরির সাথে সাথে নাকচ করে দিল। মাথা নাড়িয়ে বুঝিয়ে দিয়েছে সে করতে পারবে না। বাচ্চা হলে কি হবে, বেশ পাকনা বুড়ি। রুয়াত আবারও বলল, প্লিজ জাফরি বাবু, তুমি না গুড গার্ল, মিমিমির কাজটা করে দিলে তোমার জন্য কাল অনেক বড় বড় চকলেট এনে দিব। যদি না করো তাহলে কিন্তু মিমিম আর কখনো তোমাকে আদর করবে না, চকলেটও দিবে না। জাফরি রাজি হলো। চকোলেটের প্রতি তার দুর্বলতা বেশি, বিশেষ করে বাচ্চাদের এই জিনিস অনেক ভালো লাগে, তারা পছন্দও করে এটা। শোনো জাফরি, তুমি এখন তোমার চাচুকে কল দিবে, দিয়ে বলবে আমাদের বাসার নিচে আসতে। জাফরি তাই করলো। সোজা তার চাচুর কাছে কল দিল। গাড়িতে চোখ বুজে বসে আছে আয়াজ। সব কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলো। হঠাৎ কারো কল আসায় চোখ ফুলে ফেলল। ভ্রু কুচকে মোবাইলের স্ক্রিনের দিকে তাকালো। জাফরির আম্মু লেখাটা ভাসছে। আয়াজ ভেবেছে হয়তো তার ভাবি কল দিয়েছে, তাই রিসিভ করলো। কিন্তু রিসিভ করার পর জাফরির আওয়াজ শুনতে পেল সে। চাচ্চু, এখন আমাদের বাসায় আসো। রুয়াত অধীর আগ্রহে বসে আছে, কিন্তু জাফরি তো ঝামেলা করে ফেললো। জাফরিকে আস্তে করে আবার সঠিক কথা বলে দিয়েছে। না, বাসায় এসো না, বাসার নিচে আসো, মিম বলছে। রুয়াত চোখ বড় করে ফেললো। এই যা বলে দিল কথাটা। এই জন্য বাচ্চাদের দিয়ে কোনো কাজ করাতে নেই। আয়াজ প্রথমে রাজি হলো না, কিন্তু রুয়াতের কথা বলাই রাজি হলো। হঠাৎ কেন রুয়াত এত রাতে তাকে যেতে বলেছে এটাই বোঝা মুশকিল। ড্রাইভারকে বলল গাড়ি যেন রুয়াতদের বাসার দিকেই যায়। রুমে পায়চারি করছে রুয়াত, মনে শান্তি নেই। একটু পর আয়াজ চলে আসবে, কি কথা বলবে সেগুলোই মুখস্থ করছে। কেউ যদি জানে নিশ্চয়ই রুয়াতকে বেহায়াপনা মেয়ে ভাববে। হান্নান সাহেবও তার স্ত্রী ঘুমিয়ে গিয়েছেন। আর রইল ইনিমা, সে যদি একবার জেনে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। ইনিমা আপাতত অন্য রুমে বসে বসে তার বরের সাথে কথা বলছে রুয়াতের ফোন দিয়ে। কিভাবে বাসা থেকে বের হবে আর আয়াজের মুখোমুখি হবে সেটা নিয়েই চিন্তিত রুয়াত। মিমিমের এরূপ কাণ্ড জাফরি শুয়ে শুয়ে দেখছে। গাড়ির আওয়াজ শোনার সাথে সাথে রুয়াতের বুকটা কেঁপে উঠল। মনে হচ্ছে আজই সে উপরে চলে যাবে। আরও একবার হর্ন দিল। তাড়াহুড়ো করে জাফরিকে কোলে নিয়ে নিচে আসলো। এত জোরে হর্ন দিলে তো তার বাবা মা জেগে যাবে, আর বাবা মা জেগে গেলে হবে এক সমস্যা। কোনো কিছু না ভেবেই মাথায় কাপড় দিয়ে বাসা থেকে বের হয়ে আসলো। গাড়ির একদম সামনে আয়াজ দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি এখন মোবাইলের দিকে। ড্রাইভারকে বলে দিয়েছে একটু হেঁটে আসতে। জাফরি তার চাচুকে দেখেই ডাক দিল। আয়াজ মাথা তুলে দেখলো রুয়াত ও জাফরি দাঁড়িয়ে আছে। রুয়াতের কোলে জাফরি, মোবাইলটা পাঞ্জাবির পকেটে পরে নিল সে। আয়াজ সোজা তাদের সামনে এসে দাঁড়ালো। তারপর রুয়াতের কোল থেকে জাফরিকে নিল, কয়েকটা চুমু বসিয়ে দিল ছোট্ট জাফরির গালে। আর জাফরি সে তো মহা খুশি, তার চাচুকে দেখে অমনিই গলা জড়িয়ে ধরলো। আর এদিকে রুয়াতের ভয় ক্রমাগত বেড়ে চলেছে। আয়াজের সামনে তো ঠিকই আসলো, কিন্তু আয়াজ কিছু জিজ্ঞেস করলে কি উত্তর দিবে? এখন এমন প্রতিকূল পরিস্থিতিতে মনে হলো আয়াজকে এখানে আসার কথা না বলাই ভালো ছিল। কেন যে নিমির কথা শুনতে গেলেও হাঁসফাঁস করতে লাগলো এক প্রকার। আয়াজ জাফরিকে আদর করা শেষে তার প্রেয়সীর দিকে তাকালো। চেহারা দেখে ভালো করেই বোঝা যাচ্ছে ভয়ে আছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। কয়েক মিনিট পার হয়ে যাওয়ার পরও রুয়াতের কিছু বলার সাহস জোগাড় হলো না। এভাবে এত রাতে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে না আয়াজের। গম্ভীর কণ্ঠে বলল, এভাবে আমাকে দাঁড়িয়ে রাখার জন্য নিশ্চয়ই ডাকোনি। কেন ডেকেছিলে বলো? বাসায় যেতে হবে আমার, টায়ার্ড লাগছে।
রুয়াত মাথা তুলে তাকায় আয়াজের পানে। প্রথম দিন কথা বলার সময় আপনি বলে সম্বোধন করেছে, এখন আবার তুমি বলছে। আপনি তো আমায় তুমি করে কখনো বলেননি। আয়াজের মনে খুব আনন্দ হচ্ছে। রুয়াত ভয়ে কথা গুলিয়ে ফেলেছে। কেন জানি খুব ভালো লাগলো তার প্রেয়সীকে সে আপনি বলবে, তুমি বলবে, সব বলবে। এটা বলার জন্য ডেকেছো? রুয়াত মাথা নাড়ল দুদিকে, মুখ দিয়ে শব্দ করল না। আয়াজ একটু ধমকের সুরে বলল, এইভাবে দাঁড়িয়ে থেকে ঢং করতে পারবো না আমি। এক কথা কবার বলতে হয় তোমায়? এত রাতে ডেকে এনে এখন নাটক দেখাচ্ছ? রুয়াত ভয় পেল। জাফরি বেচারা একবার চাচ্চুর মুখের দিকে তাকাচ্ছে তো আবার মিমমিমের মুখের দিকে তাকাচ্ছে। মাসুম বাচ্চাটি অবুঝের মতো রইল। রুয়াত অস্পষ্ট সুরে বলল, আপুর কাছ থেকে শুনেছি আপনি আমায় ভালোবাসেন, এ কথাটা কি সত্যি? আয়াজ বুঝে গেল রুয়াতের কথা। কি সাংঘাতিক, এত রাতে ডেকে এনেছে এ কথা বলার জন্য। তবে আয়াজ সত্যি কথা বলল। হ্যাঁ, তোমাকে তোমার আপু যে কথাটা বলেছে সেটা একদম সত্যি কথা। রুয়া তার কথা বাড়াতে চাইল না। এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না। ভয়ে গলা শুকিয়ে আসছে বারবার। হাত পেতে বলল, জাফরিকে দিন, বাসায় যাব। আয়াজ হেসে দিল। মাথায় এক শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। এত রাতে ডেকে এনেছে, এমনি এমনি ছেড়ে দিবে নাকি? আয়াজ রুয়াতের কবজি ধরে টান দিল। মেয়েটিকে টেনে তার সামনে দাঁড় করালো। পিঠ বরাবর হাত দ্বারা তাদের দুজনের মধ্যে দূরত্ব ঘুচিয়ে দিল। আচমকা এমন হবে একদমই ভাবেনি রুয়াত। সর্বাঙ্গ শরীর কেঁপে উঠল মুহূর্তেই। আয়াজ জাফরের দিকে তাকিয়ে বলল, তোমার মিম্মিম এত রাতে আমার সাথে দেখা করতে এসেছে, এমনি এমনি ছেড়ে দিব নাকি তাকে? বলো তো জাফরি। আবার পরক্ষণেই রুয়াতের দিকে তাকালো। কি জাফরির মিম্মিম এত রাতে দেখা করতে এসেছেন আপনার হবু বরের সাথে? কিছু না করে ছেড়ে দিব ভাবছেন? রুয়াত, তুই না এখনো বিয়েতে রাজি না? তাহলে এত রাতে আমার দেবরের সাথে দেখা করতে এসেছিলি কেন? হাতে মোবাইল নিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে এনিবা। এক মেয়েলি কণ্ঠস্বর শুনে আয়াজ রুয়াতকে ছেড়ে দিল। রুয়াত ছাড়া পাওয়ার পর ছিটকে দূরে সরে গেল। যাকে নিয়ে এত ভয় পাচ্ছিল সে এখন এসে হাজির। ভয়ে মাথা তুলতে পারছে না। একবার যদি তার বোন বাবা মায়ের কাছে এসব কথা বলে দেয়, নিশ্চয়ই তার মান সম্মানের ছিটে ফোটাও থাকবে না। আয়াজ স্বাভাবিক ভঙ্গিতে আছে। রুয়াতের বোনের শুধু একটাই ভয়, ইনিমা আয়াজের শেষ কথাটা শুনে ফেলেছে কিনা। প্রথম প্রথম কি ভালো অভিনয় দেখায়, তারপরে নিচের আসল রূপে চলে আসে। রুয়াত নির্লজ্জ ভাবতে লাগলো আয়াজকে। আর এমন আকস্মিক ঘটনা হবে মাথায়ও আসেনি তার। একরাশ বিশ্বাস নিয়ে এসেছিল সে এখানে। ইনিমা এগিয়ে গেল আয়াজের সামনে। তুমি এত রাতে আমাদের বাসার সামনে? আয়াজ জাফরিকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, আপনার বোন জাফরিকে দিয়ে কল দিয়েছিল আসার জন্য, আর তার কথা কি ফেলে দেওয়ার মতো সাধ্য আমার আছে? ইনিমা হেসে দিল। তার বোন যেন মন থেকে মেনে নিক এটাই চাওয়া। আর এই ব্যাপারে মোটেও কিছু মনে করেনি সে। কিন্তু তৎক্ষণাৎ হাসি বন্ধ করে বলল, বিয়ের আগে এত কিসের দেখা দেখি? ইনিমা তার বোনের সামনে গিয়ে দাঁড়ালো। রুয়াত ভয়ে বিড়বিড় করছে। এভাবে ফেসে যাবে ভাবেওনি। রুয়াত, তুই কেন এত রাতে আমার দেবরকে ডেকে এনেছিস? তুই জানিস বাবা মা জানলে কি সর্বনাশ হয়ে যাবে? বা ওই বাড়ির কোনো লোকেরা যদি জানে, মান সম্মান থাকবে আমাদের? মোটেও কাজটা ভালো করিসনি। কি উত্তর দিবে বোনকে সেটাই খুঁজছে রুয়াত। আশেপাশে তাকালো। আর আয়াজ দুই বোনের কাহিনী শুধু দর্শকের মতো দেখে যাচ্ছে। তার কিছু বলার ভাষা নেই। এখন মনে হচ্ছে এখানে সে অতিথি। রুয়াত ভয়ে কান্না করে দিল। বোনের কান্না দেখে ব্যস্ত হয়ে পড়ল ইনিমা। সে তো শুধু দুষ্টুমি করেছে, কিন্তু তার বোকা বোন কি তা বুঝবে? ইনিমা তার বোনের চোখের পানি মুছে দিল। বোনের কাঁধে হাত দিয়ে বলল, আরে আমি তো মজা করেছি, পাগলি মেয়ে কোথাকার। তোকে তো আমি ছোটবেলা থেকেই চিনি, জানি তুই কেমন মেয়ে। কাঁদিস না, আমি শুধু তোকে একটু ভয় দেখানোর জন্য বলেছি। আর তুই আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারিস। এসব কথা কেউ জানবে না, কাউকে বলবো না আমি। ইনিমা জাফরিকে কোলে নিল। তারপর আয়াজের উদ্দেশ্যে বলল, শুনো এমপি মহোদয়, আমার বোনকে মানানোর দায়িত্ব কিন্তু তোমার। যেহেতু আমার মতামত নিয়েই বিয়েটা হয়েছে, কেউ রুয়াতের থেকে কোনো রকম মতামত নেয়নি। আমার বোনের কষ্ট কিন্তু আমি দেখতে পারবো না। তুমি যদি না মানাতে পারো তাহলে এই বিয়ে হবে না। আর এত রাতে দেখা করতে এসেছো, তোমাকে দাঁড়িয়ে রেখেছে অনেকক্ষণ যাবত, তাই তোমার উচিত ওকে এমনি এমনি ছেড়ে না দেয়া। আর শুনো, সব কাজ শেষ হলে আমার বোনকে নিজ দায়িত্বে বাসার দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। একদিন সময় করে এসো বাসায়। এখন বললেও আসবে না জানি, তাই এখন আর বলবো না বাসায় আসার জন্য। খুব ভালো করে চেনা আছে আমার তোমাকে।
আসছি আমি। ইনিমা জাফরিকে নিয়ে চলে যায়। এখন তো বিপদে পড়েছে রুয়াত। মনে শুধু একটাই আক্ষেপ এখন, তার বোন কেন সাথে নিয়ে গেল না তাকে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আয়াজ। তার প্রেয়সী যে ছটফট করছে তা ভালো করেই বোঝা যাচ্ছে। এক হাত দিয়ে চুল হাতে বোলাচ্ছে আনমনে। প্রেয়সীর এমন কাহিনী উপভোগ করছে সে। তার ভাবি খুব বড় একটা সুযোগ দিয়ে গেল। অবশ্যই তার যথাযথ ব্যবহার করা প্রয়োজন। রুয়াতের মনে হচ্ছে তার কপালে খুব জোরে কেউ আঘাত করলে ভালো লাগতো। এমন কপাল মোটেও পছন্দ হচ্ছে না তার। এক অসহনীয় যন্ত্রণা। এভাবে কি একটা পুরুষের সামনে কখনো দাঁড়িয়ে থেকেছে সে, তাও আবার এত রাতে? আর তার বোনের কথা বলেও বা কি হবে, সে তো নিয়ে গেল না। আয়াজ রুয়াতের সামনে এসে দাঁড়ালো, গালে হাত দিয়ে মাথা তুলে দিল। রুয়াতের চোখের কার্নিশে বিন্দু বিন্দু পানি জমে আছে। প্রেয়সীর এহেন অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারল না সে। হাতের একটি আঙ্গুল দিয়ে পানিগুলো মুছে দিল পুরোপুরি। কণ্ঠ মুইয়ে এলো আয়াজের, নরম স্বরে বলল, কিছু হলে কাঁদতে হবে এমন কোনো কথা আছে? আর কখনো যেন অন্তত আমার সামনে কাঁদতে না দেখি, আর কাঁদলেও আমি দেখে ফেলার আগেই চোখের পানি মুছে ফেলবে। রুয়াত অপলকভাবে তাকিয়ে আছে। এই ব্যক্তিকে সে যে প্রথম দিন এত গম্ভীর স্বরে কথা বলল। রুয়াত আসলে চিনতে পারছে না আয়াজের এরূপ রূপ। চোখের পলক পড়ছে না, যেন এক অচেনা পুরুষকে দেখছে আজ। প্রেয়সীর এমন আচরণে আয়াজ আবেগে আপ্লুত। জমিয়ে রাখা সব ভালোবাসা কি উগড়ে ফেলবে আজ? নিজের ভিতর লুকিয়ে থাকা সে আয়াজ কি বের হয়ে আসবে? আয়াজ ছেড়ে দিল রুয়াতকে, শটান হয়ে দাঁড়িয়ে পড়ল। এক ঘন নিঃশ্বাস বের হয়ে আসলো। আবারও রুয়াতের দুই বাহুতে হাত দিয়ে বলল, তোমার প্রতি আমার ভালোবাসা আজকালকে নয়, সে 2 বছর আগে থেকে ভালোবাসি আমি তোমায়। ছোটবেলা থেকে মেয়েদের সাথে কম কথা বলতে পছন্দ করি বলেই তোমাকে ভালোবাসার আগে কখনো কথা বলিনি। আর যখন ভালোবেসেছি তখন কথা না বলার কারণ হচ্ছে তোমার প্রতি আমার কোনোরূপ অধিকার ছিল না। যেদিন জাফরির পৃথিবীতে আগমন ঘটে ওদিন থেকে ভালোবাসি তোমায়। ভাবিকে আমাদের বাসা থেকে হসপিটালে নিয়ে যাওয়ার পর তুমি আর তোমার মা এসেছিলে কাঁদতে কাঁদতে। তোমার বোন ওটিতে থেকে যুদ্ধ করছে আর তুমি বাইরে দাঁড়িয়ে থেকে কাঁদছো রীতিমতো। তখন আমার মাথায় শুধু একটা কথাই এসেছিল, একটা মেয়ের কান্না এত সুন্দর হতে পারে কিভাবে? কি তোমার মনে হচ্ছে না আমি পাগল? হ্যাঁ, আসলে আমি পাগল, শুধুমাত্র তোমার জন্য। কিছুক্ষণের জন্য থামলো আয়াজ, আবার বলা শুরু করলো, সেদিন তোমাকে কাঁদতে দেখে মনের ভিতরে এক ঝড় বয়ে চলেছিল। বিশ্বাস করে এর আগে তোমাকে শুধু আমি আমার ভাইয়ের শালিকা হিসেবেই দেখতাম। তোমাকে ভালোবাসার পরও কখনো অন্য রকম নজরে দেখা হয়নি। তুমি যদি সেদিন না কাঁদতে এই বরফের ন্যায় আয়াজ কখনো গলে তরল পদার্থে পরিণত হতো না। না, আয়াজ তোমাকে কখনো ভালোবাসতো। ওই দিনের পর থেকে তোমাকে নিয়ে আমার কল্পনায় এক নতুন জীবনের শুরু হয়, যেখানে তুমি আমি ব্যতীত আর কেউই ছিল না। নিজের মান সম্মানের কথা ভেবে তোমায় চেয়েছিলাম ভুলে যেতে, কিন্তু আমি ব্যর্থ। বরাবরের মতে ব্যর্থ আমি। ভুলে যাওয়াটা দুঃস্বপ্নের মতো ছিল আমার কাছে। ভালোবেসেছিলাম, তাও অন্য পুরুষের মতো। তার প্রেমিকার কাছে যেভাবে ভালোবাসার কথা বলে সেইভাবে বলতে পারিনি। আগের মতোই তোমার সাথে কথা বলা হতো না আমার। আমি ভাবতাম মানুষ কি বলবে আমায়। তুমি শুধু আমার ভাবির বোন বলে কথা বন্ধ রেখেছিলাম, আমার নিজের সম্মানের দিকে তাকিয়ে। এখন কেন জোর করেছি জানো? তোমাকে ছাড়া আয়াজ থাকতে পারবে না, পারছে না। এখনও অনেক কষ্ট হয়েছিল আমার। না পেরে বাবা মাকে তোমার কথা জানাই, তারাও আলহামদুলিল্লাহ বলে দিল। তোমার বাবা মা সবটা জেনেই রাজি হলো। তোমার মতামত কেন নেওয়া হয়নি আমি বলেছিলাম। তোমার বাবার সাথে একান্ত কিছু কথা বলেছি আমি। আবার তোমার ভালোর জন্য তোমাকে এখন বিয়ে করিনি, সামনে এক্সাম তোমার, তাই কোনো প্রেশার দিতে চাইনি তোমায়। যখন তোমায় ভালোবাসি তখন তুমি নিতান্তই ছোট একটা মেয়ে ছিলে, চাইলেও তোমাকে পাবো না, তখন জেনে চুপ ছিলাম। কিন্তু এখন পরিস্থিতি কঠিন হওয়ার আগেই তোমাকে আমার করে নিলাম। তোমাকে ভালোবাসার জন্য আমার তোমার ভালোবাসার প্রয়োজন নেই, আমারটাই যথেষ্ট। এসব ভেবে নিজের মনকে ছোট করার কোনো মানেই হয় না প্রেয়সী। এই 2 মাসের 3 দিন চলে গিয়েছে, সময় ফুরিয়ে আসছে। এবার তুমিও একটু একটু করে ভালোবেসো, না হলে আয়াজের ভালোবাসা একসাথে সব সহ্য করতে পারবে না তুমি। কাল থেকে সম্পূর্ণ নজরদারি থেকে শুরু করে সব সময় না হোক কিছু কিছু সময়ে আয়াজ তোমার পাশে থাকবে, শুধুমাত্র তোমার মন পরিবর্তন করার জন্য। মানুষ বলে নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করতে নেই। আমি সবসময় কথাটা মেনে চলতাম, কিন্তু আজ তোমার জন্য সেই নিয়ম লঙ্ঘন করেছি। আয়াজ তার প্রেয়সীর জন্য সব করতে পারে, আমি আমার সব দুর্বলতার কথা তোমায় বলেছি। রুয়াত আয়াজের কথা শুনে স্তব্ধ। আর এতদিন তার বাবা মায়ের উপর অযথায় অভিমান করে বসেছিল সে। কিছুক্ষণ আগে আয়াজের উপর জমে থাকা ঘৃণাও বাতাসের সাথে উড়ে চলে গিয়েছে মনে হচ্ছে। একটি মানুষ এমন নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে তা জানা ছিল না আগে। আয়াজ রুয়াতের মাথাটা হালকা করে তার বুকের সাথে চেপে ধরল, পরক্ষণেই বলল,
এই স্পর্শ হারাম না প্রেয়সী, তুমি আমার বাগদত্তা। তোমার উপর আমার এখন সব রকমের অধিকার আছে। একদম শুদ্ধ মনে স্পর্শ করেছি আমি তোমায়, যা পানির ন্যায় স্বচ্ছ। কখনো ভয় করো না আমার পেশা নিয়ে। আমি মারা গেলেও তোমাকে একদম অক্ষত রেখে যাব। আমার শত্রুরা আমার কঠোর রূপ দেখে, সাধারণ জনগণ দেখে একজন নিষ্ঠাবান মানুষ হিসেবে, আর তুমি আমায় দেখবে তোমার ভয়ঙ্কর প্রেমিক হিসেবে। তোমার মতামত আমি এখন চাই না, যখন তুমি আমায় ভালোবাসবে তখন চাইবো, আর সেটা হবে বিয়ের আগেই। রুয়াতের কিছু বলার ভাষা নেই। মানুষটার প্রত্যেকটা কথা তার কানে ভাসছে। একটা একটা কথায় এত হিংস্রতা। মানুষটা যে তাকে এত ভালোবাসে তা জানা ছিল না। এক হিসেবে এখানে এসে ভালোই কাজে দিয়েছে মনে হচ্ছে রুয়াতের। অন্তত নিজের মনের যে কৌতূহল আছে তা মেটাতে পেরেছে। এরপর থেকে তো লোকটার সামনে আসা দুষ্কর হয়ে যাবে। প্রেয়সীর নীরবতা ভাঙার জন্য আয়াজ বলল। কলেজে মোবাইল নিয়ে যাও? আয়াজের এহেন প্রশ্নে ভ্যাবাচাকা খেল রুয়াত। সে তো মোবাইল ইউজ করতে পছন্দ করে না, আর সে জায়গায় মোবাইল নিয়ে যাবে তাও আবার কলেজে। আয়াজের কথায় মাথা দুদিকে নাড়িয়ে বুঝিয়ে দিল সে মোবাইল নিয়ে যায় না কলেজে। আয়াজ ভেবেছিল রুয়াত মুখ দিয়ে কিছু বলবে, কিন্তু না, সে ইশারায় দেখাচ্ছে। রেগে গেল সে। তোমার মুখ থেকে শুনতে চেয়েছি, ইশারায় নয়। রুয়াতের গলা শুকিয়ে আসলো যেন। আবার সেই কঠোর রূপ দেখাচ্ছে তাকে। না বলেও তো উপায় নেই, চোখ মুখ খিচে উত্তর দিল। না মানে কলেজে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। দুহাত বুকে গুছিয়ে দাঁড়ালো কঠোর মানব। মুখ দিয়ে কথা বলতে কি সমস্যা হয় তার প্রেয়সীর? সেটাই বুঝছে না। মেয়েটা অত্যন্ত লাজুক প্রকৃতির। তো কথাটা কি মুখ দিয়ে বলা যেত না? এরপর থেকে আমার সাথে ইশারায় নয়, মুখে কথা বলবে, এর যেন নড়চড় না হয়। রুয়াত মাথা নাড়িয়ে জি বলল। তার প্রেয়সীর এমন কাণ্ডে নিঃশব্দে হেসে দিল। এক অন্যরকম শান্তি লাগছে রুয়াতকে পাশে পেয়ে। মন চাই আজ সারা রাত দুজনে একসাথে শহরের অলি গলিতে হেঁটে বেড়াতে, কিন্তু তা অসম্ভব। ইচ্ছেটাকে বর্জন করে ফেলল আয়াজ। আগে বিয়েটা হোক শুধু, তারপর তার সমস্ত ইচ্ছে পূরণ করবে। কলেজ শেষ হওয়ার পর আমি দেখা করব। আমার গাড়ি যাবে তোমার কলেজের সামনে। এখন এই গাড়িটাকে দেখে নাও, এটাই থাকবে। ধরে নাও আমার সাথে দেখা করা তোমার প্রতিদিনের রুটিন, না চাইলেও দেখা করতেই হবে। রুয়াত বুঝল না প্রতিদিন দেখা করতে হবে কেন, আর মানুষ কি ভাববে দেখা করলে। আয়াজের একথায় একদমই সায় দিতে পারল না। একটা বড়সড় ঢোক গিলে রুয়াত বলল, দুঃখিত, আমি এভাবে দেখা করতে পারবো না প্রতিদিন। মানুষ জানলে বাজে কথা বলবে আমাকে নিয়ে। আয়াজের ভাবসাব অন্যরকম। তাই তো এত রাতে আমাকে ডেকে আনার সময় এটা মনে ছিল না? রুয়াত লজ্জায় মাথা নিচু করে ফেলল। নিজের কাজের জন্য বেহাল দশা আজ। আর কখনো এমন করবে না সে। এর উত্তর আপনি দিতে পারবেন না জানা আছে। অনেক রাত হয়ে গিয়েছে, চলো বাসায় দিয়ে আসি। আপনি চলে যান, আমি যেতে পারবো। আয়াজ রুয়াতের কোনো কথা শুনল না। রুয়াতের হাত সুন্দর করে মুঠোয় নিয়ে নিল। অতঃপর বাসার দরজা পর্যন্ত পৌঁছে দিল ভাবির কথা মতো। শেষ মুহূর্তে আয়াজ কিছু বলার সুযোগ দেয়নি। দ্রুত স্থান পরিবর্তন করে ফেলল। অনেক রাত হয়ে গিয়েছে, তাই নিজ ইচ্ছেতেই সেখান থেকে চলে আসলো। প্রেয়সীর সামনে বেশিক্ষণ থাকলে বেসামাল হয়ে যাবে। এক তীব্র যন্ত্রণা অনুভব হয় তার। সকাল 7টায় রুয়াতের ঘুম ভেঙে গেল আচমকা। মাঝে মাঝে এই সমস্যা হয় তার। ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম আসে না। তাই রুয়াত আর ঘুমানোরও চেষ্টা করলো না। উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। সোফায় বসে বসে ভাবছে আদেও কি আজ আয়াজ দেখা করবে নাকি। কাল রাতের কথা ভেবেই শিউরে উঠছে সে। কি ভয়ঙ্কর রাত ছিল। এ জীবন থেকে মুক্তি পেতে পারলেই বাঁচে সে। হান্নান মজুমদার ঘুম থেকে উঠে নিচে আসলো, আর ছোট মেয়েটা বসে আছে সোফায়। তাই তিনি সর্বপ্রথম সেখানেই গেলেন। মেয়ের পাশে বসলেন। রুয়াত তার বাবাকে দেখে জড়িয়ে ধরল। হান্নান মজুমদার খুশি হয়ে আলতো করে মেয়ের মাথায় হাত বুলাচ্ছে। আর 4 দিন পর মেয়েটা একটু তার কাছে এসে বসলো। বিয়েতে তার মতামত নেওয়া হয়নি বলে সবার সাথেই কথা বলা কমিয়ে দিয়েছিল। যখন রুয়াত দেখেছে সে কথা না বললে কেউই বলছে না, তার রাগও ভাঙাতে আসছে না, তখন আরও রাগ করে কথা বন্ধ করে দিয়েছে। হান্নান মজুমদারের কাছে তার মেয়েরাই তার মানসিক শান্তি। মেয়েদের জন্য তিনি জীবনও দিয়ে দিতে পারবেন। 2 মেয়েকেই অসম্ভব ভালোবাসেন তিনি। মেয়ের এমন রাগ করে কথা বলা বন্ধ করে দেওয়া মোটেও সইতে পারছিলেন না, কিন্তু মেয়ের ভালোর জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আর সে পুরুষ তার মেয়েকে ভালোবাসার পরও একবারও কথা বলেনি সে নিঃসন্দেহে ভালো হবে তার ছোট মেয়ের জন্য। আজ যে তার মেয়ে নিচু থেকে তার কাছে এসেছে, তার মানে মেয়ের রাগ একদম হাওয়া হয়ে গিয়েছে। রুয়াত তার বাবাকে জড়িয়ে ধরে টিভি দেখছে। হান্নান মজুমদার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আজ কলেজে যাবেন আম্মা? টিভিতে মগ্ন রুয়াত। বাবার কথায় ধ্যান ভাঙে তার। বাবার দিকে বলল, যাবো বাবা, এখনো সময় হয়নি। আবারও তাকালো টিভির দিকে। মেহেরুবা ফাইরোজ এসে বাবা মেয়ের অমায়িক সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে গেলেন। তার মেয়েটা অবশেষে স্বাভাবিক অবস্থায় এসেছে। হান্নান মজুমদারের সামনে 1 কাপ চা দিয়ে গেলেন আর রুয়াতের উদ্দেশ্যে বললেন, রুয়াত, নাস্তা বানানো হয়েছে, খেতে আয়, টেবিলে দিচ্ছি আমি। রুয়াত হেলে দুলে টেবিলে এসে বসলো। কিছু সময় পর ইনিমা জাফরিকে নিয়ে এসেছে টেবিলে। রুয়াতের পাশের চেয়ারটায় ইনিমা বসে পড়ল। বোনকে দেখে লজ্জায় কুকিয়ে গেল, কিন্তু ইনিমা সুন্দর একটা হাসি উপহার দিল। একটু রুয়াতের দিকে ঘেঁষে আসলো, গলার আওয়াজ কমিয়ে দিয়ে বলল, কি রে, কাল রাতে কি হয়েছে? আমি শুনতে পারিনি, তোর থেকে ঘুমিয়ে গিয়েছিলাম। আমার দেবর কেমন, কিছু টের পেয়েছিস? রুয়াত ঘাবড়ে গেল, বোনের দিকে তাকালো। বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বলল, কিছু হয়নি আপু। এরিমার বিশ্বাস হলো না। যেভাবে আয়াজ রুয়াতকে ধরেছিল সেখানে কোনো মতেই রুয়াতের কথা প্রযোজ্য নয়। মিথ্যে বলিস না রুয়াত, আমি কি কাল কিছু দেখিনি মনে করেছিস? আমি সব দেখেছি এবং সবগুলো কথাই শুনেছি। তুই যদি না বলিস না, তাহলে আমি কথাটা সবাইকে বলে দিব। রুয়াত বোনের হাত চেপে ধরল। এমন ডেঞ্জারাস বোন তার। একদম দুর্বল জায়গায় হাত দিল। কাঁদো কাঁদো মুখ করে বলল, উনি শুধু ওনার কথাগুলো ক্লিয়ার করেছিলেন, সত্যিই আর তেমন কিছু হয়নি। একটুও মিথ্যা বলছি না আমি। ইনিমা মানল রুয়াতের কথা। যাই হোক, তার বোন কখনো মিথ্যা বলেনি তার সাথে, তাই বিশ্বাস করলো। রুয়াত তার বোনের কাছে মিথ্যে বলে চোরের মতো মুখটা করে ফেলল। নিজেকে অনেক বড় আসামি মনে হচ্ছে এখন তার। কিন্তু সত্যি কথা বললে যে তার বোন সারা দিন এগুলো নিয়েই তাকে ব্ল্যাকমেল করবে, সেই ভেবে কথাটা লুকিয়ে গেল। এখন তাড়াতাড়ি নাস্তা খেয়ে এখানে থেকে উঠে যেতে পারলেই হলো। এভাবে চোরের মতো বসে থাকতেও লজ্জা লাগছে। আনমনে নিজেকে হাজার গালি দিয়ে ফেলল সে। কলেজে আসার পর রুয়াত সব খুলে বলে নিমিকে। নিমি রুয়াতের কথা শুনে বেশ মজা পেয়েছে। তার সহজ সরল ভোলা ভালা বান্ধবীর অবশেষে একজন ভয়ঙ্কর প্রেমিক জুটল। কপাল আছে বলতে হবে। আর রুয়াত কথার মাঝে অনেকবার চাপটি মেরেছিল নিমির মাথায়, কারণ সে সব দোষ নিমিকেই দিচ্ছে। বেচারি বসে বসে বান্ধবীর বকা শুনছে। তার বান্ধবী কি আর এমন প্রেমিকের মূল্য বুঝবে? বুঝলে তো আর এতগুলো মায়ের দিত না। বান্ধবীর অত্যাচার মুখ বুজে সহ্য করে নিল নিমি। একটাও শব্দ বের করলো না মুখ থেকে। আজ বলার সুযোগ দেওয়া হয়েছে রুয়াতকে। নিমি আমতা আমতা করে বলল, যাই হোক, তোর উনি কিন্তু সেই। রুয়াত চোখ রাঙালো। চুপ কর নিমি, কথা বলবি না তুই। তোর জন্য আমি লজ্জিত হয়েছি আপু ওনার সামনে। নিমি ঠোঁট উল্টে ফেললো। হ্যাঁ, আমার কথা না শুনলেই হতো। আমি তো শুধু তোর ভালোর জন্য বলেছি। তুই কেন কাজটা করতে গেলি? আমি তো জোর করিনি। রুয়াত উঠে পড়ল, নিমির থেকে একটু দূরে সরে দাঁড়ালো। দুজনে রওনা হলো ক্লাসের দিকে। কলেজ ছুটি হলো দুপুরে। নিমি আজ রুয়াতকে ছাড়ছে না, কতক্ষণ ধরে বকবক করেই চলেছে। রুয়াত না চাইতেও নিমির বকবক শুনছে। একটানা ক্লাস করে ক্লান্ত সে, কিন্তু নিমির মাঝে একটা ক্লান্তি নেই। মেয়েটা একটু অন্যরকম। মাঠের মাঝ বরাবর দাঁড়িয়ে কথা বলছে তারা। রুয়াত আর নিমির মাঝে এক অচেনা ব্যক্তির আগমন ঘটল। হাসি মুখে ছেলেটা বলল, আপুরা কেমন আছেন? অচেনা পুরুষের কণ্ঠে দুজনের দৃষ্টি সেদিকটাই গেল। ভ্রু যুগল কুচকে এলো রুয়াতে। নিমির মুখটা কুচকে তাকালো ছেলেটার দিকে। নিমি উত্তর দিল, কে তুমি ভাই? ছেলেটা হেসে দিল। আমি আপনাদের জুনিয়র আপু। ফ্যান্ট হতে পারি কি আপনাদের? কি ভাবছেন সিনিয়র জুনিয়র কিভাবে ফ্যান্ট হবে? বয়স আসলে একটা সংখ্যা মাত্র। ছেলেটা আরো কিছু বলার আগেই থামিয়ে দিল নিমি। শুনো ভাই, এসব ফালতু কথা অন্য কারো কাছে গিয়ে বলো। যত সব পাগল, ভাগো এখান থেকে। নিমি রুয়াতের হাত ধরে কলেজ থেকে বের হয়ে আসলো। কলেজের বাইরে সেই চেনা গাড়িটার দিকে বুক কেঁপে উঠল রুয়াতের। সবে মাত্র গাড়িটা এসে থামলো। নিমির হাতটা চেপে ধরল রুয়াত। নিমি ব্যস্ত হয়ে বলল, কি রে, কি হলো? রুয়াত নিমির দিকে তাকিয়ে বলল, তুই বাসায় চলে যা, আমিও চলে যাব এখন, টাটা। হ্যাঁ। নিমি চলে গেল রুয়াতকে বিদায় দিয়ে। কিন্তু সেখানে রুয়াত দাঁড়িয়ে রইল, গাড়ির কাছে গেল না আর।
সাদা রঙের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে তার প্রেয়সী। গাড়ি থেকে বসে খেয়াল করেছে আয়াজ, এখন এই মুহূর্তে গাড়ি থেকে নামা যাবে না তার। আশেপাশে অনেক শত্রু আছে, কেউ একবার তার ব্যক্তিগত বিষয় জেনে গেলে সমস্যা হবে। তাই সে আর বের হলো না, শাহিদকে বলল, সাহেব, তোমার ম্যাডামকে নিয়ে এসো গাড়ির ভিতরে। যাও, আর অবশ্যই মাস্ক পরে বের হবে। শাহিদ আয়েজের কথা মতো রুয়াতের কাছে গেল। রুয়াত প্রথমে শাহিদের সাথে আসতে চাইছিল না, কিন্তু আয়াজের কথা শুনে রাজি হলো। গাড়িতে ঢুকেই রুয়াত আয়াজকে দেখতে পেল, সিটে মাথা হেলিয়ে দিয়ে আছে। সাহেব, তুমি এখন চলে যাও, কাল তাড়াতাড়ি এসো। শাহিদ সালাম দিয়ে চলে গিয়েছে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। আয়াজ আগের মতোই রয়েছে, কিন্তু রুয়াত হাঁসফাঁস করছে, অস্বস্তি হচ্ছে খুব। কোথায় যাচ্ছে গাড়িটাও জানে না। মুখ ফুটে আয়াজকে কিছু বলবে সে সাহসও নেই। সিটে মাথা হেলিয়ে দেওয়া মানবটাকে একবার দেখে নিল। মানুষটার আসলে কি হয়েছে সেটাই বুঝছে না। একবার দেখার পর আবার চোখ রাঙিয়ে নিল। এহেন মুহূর্তে হলো বিপত্তি। আয়াজ রুয়াতের একদম কাছাকাছি চলে গেল। রুয়াতের হাতটা ধরল সযত্নে। ঘাবড়ে গেল মেয়েটা। নেতিয়ে যাওয়া কণ্ঠে আয়াজ বলল, কেমন আছো? রুয়াত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হ্যাঁ ভালো। চোখ খুলে রুয়াতের দিকে তাকালো আয়াজ। মেয়েটার মুখটা লাল হয়ে গিয়েছে একদম। আমার কপালে কি আছে দেখেছো? তৎক্ষণাৎ রুয়াতের চোখ গিয়েছে আয়াজের কপালে। ঘাম ছড়ছে। রুয়াত মাথা নাড়ল। আয়াজ গম্ভীর স্বরে বলল, মুখে বলো। জি দেখেছি। আয়াজ একটা টিস্যু রুয়াতের হাতে দিল। মুছে দাও। আমার কপালে এমন কিছু দেখলে নিজ দায়িত্বে এসে মুছে দিবে আমি বলার আগেই। এখন তো টিস্যু দিলাম, পরের বার থেকে তোমার ওড়না দিয়ে মুছে দিবে, বুঝেছো?